A man has severe back pain and damaged spine. এটা কি আসলে টিবি? হ্যালো, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আমি এই অজানা রোগ অথবা আনডায়াগনোসড ইলনেস এটার উপর ভিডিও সিরিজ করি। আপনারা হয়তো আমার সিরিজটা দেখে থাকবেন। এটা করি এই জন্য মেইনলি পাবলিক হেলথ ইন্টারেস্ট, কারণ আমি বিশ্বাস করি এই ভিডিও থেকে মানুষ হয়তো জানতে পারবে যখন তাদের একটা রোগের সিমটম আছে, কষ্ট হচ্ছে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর ওরা বিভিন্ন ডাক্তার হাসপাতালে যাচ্ছে, চিকিৎসা নিচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না, তাহলে ওদের হয়তো একটা রোগ আছে যেটা এখনো ডায়াগনোসিস হয় না। ওটাকে আমরা বলি আনডায়াগনোসড ইলনেস। আজকের একটা কেস নিয়ে কথা বলি। ভদ্রলোক, 60 বছর বয়স, বাংলাদেশি। উনি প্রথম ওনার ব্যাক পেইন, বুকের পিছনে ব্যাক পেইন হচ্ছিল, প্রায় 1 বছর উপরে হয়ে গেছে। এটার জন্য প্রথম বাংলাদেশে উনি ডাক্তার দেখালেন, শেষ পর্যন্ত একটা হাসপাতালে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে ওনারা ইনভেস্টিগেশন করে বললেন যে মনে হয় ওনার প্যানক্রিয়াসে কোনো সমস্যা আছে, হয়তো প্যানক্রিয়াটাইটিস অথবা একটা টিউমারও হতে পারে। সো এইটার পরে ওনারা কিছু ওষুধ দিলেন, চিকিৎসাও করলেন, কিন্তু উন্নতি হলো না। তখন ওনারা ইন্ডিয়ায় চলে গেলেন, মেইনলি ফর দ্য প্যানক্রিয়াটিস ট্রিটমেন্ট। কিন্তু ইন্ডিয়াতে যখন গেলেন তখন ওখানকার হাসপাতাল পরীক্ষা করে বললেন যে না, প্যানক্রিয়াস ঠিক আছে, ওখানে কোনো সমস্যা আমরা মনে করি না, কিন্তু আপনার পিছনে যে ভার্টিব্রা, ওখানে 2টা লেভেলে আপনার সমস্যা আছে। একটা হলো থোরাসিক অথবা বুকের যে মেরুদণ্ড, ওইটার 10 to 11, আর একটা হলো 6 থেকে 7, এই 2 জায়গায় আপনার সমস্যা আছে। কি সমস্যা? ওটার জন্য ওনারা একটা নিডল দিয়ে, যেটাকে এফএনএসি বলি সংক্ষেপে, এফএনএসি করে কিছু টিস্যু নিলেন। ওটা পরীক্ষা করে তেমন কিছু পেলেন না, কোনো কনক্লুসিভ কোনো ডায়াগনোসিস হলো না। তখন এটা ওনারা ক্লিনিক্যাল সিমটম এবং যেহেতু অন্য কোনো ডায়াগনোসিস নাই, তখন ওনাকে বললেন যে আমরা টিবি ট্রিটমেন্ট সাজেস্ট করি, আপনি টিবি ট্রিটমেন্ট স্টার্ট করুন। তখন উনি টিবি ট্রিটমেন্ট আরম্ভ করলেন এবং আরম্ভ করার পরে উনি দেশে চলে আসলেন। কিন্তু দেশে এসে ওনার সমস্যা ভালো হচ্ছে না, আসলে দিন দিন আরো সিভিয়ার পেইন হচ্ছে এবং হতে হতে একটা সময়ে ওনার প্রায় পাগুলো অবশ হয়ে গেল এবং হাঁটতেই কষ্ট হচ্ছিল। সো ভদ্রলোক মানে হতাশ হয়ে গেলেন যে কি হচ্ছে। ওদিকে টিবি ট্রিটমেন্ট প্রায় 5 মাস হয়ে গেছে। ভদ্রলোকের হার্টের সামান্য অসুবিধা ছিল, সেটা 2012 সালে ওনাকে স্ট্যান্টিং করা হয়েছে এবং সেটা স্টেবল আছে। আর ডায়াবেটিস আছে, সেটাও মোরলেস কন্ট্রোল আছে। এখন প্রথম আমাদের হসপিটাল যখন কন্ট্যাক্ট করলো, তখন ওনাকে টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের স্পাইন সার্জন উনি বললেন যে আপনার একটা সমস্যা আছে, কিন্তু এইটা আমরা না আসলে করতে পারবো না, এবং যেহেতু আপনার পা দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারেন না, সো আমি সাজেস্ট করি আপনি খুব তাড়াতাড়ি আসুন। ওনারা আসলেন। আসার পরে আমি একটা মেডিকেল টিম করলাম, স্পাইন সার্জন ইজ দ্য লিড ডক্টর, কিন্তু এর সাথে যেহেতু টিবি বলছে একজন ইনফেকশন স্পেশালিস্ট প্লাস হার্টের একজন ডাক্তার, আমরা একটা টিম করে ট্রিটমেন্ট আরম্ভ করলাম। ওনার এমআরআইটা রিপিট করলাম। এমআরআই রিপিট করে দেখা যাচ্ছে যে ওনার সেই থোরাসিক 10-11 লেভেলে বোন কিছুটা কম্প্রেশন হয়ে ফ্র্যাকচার হয়ে গেছে, আর ওখানে স্পাইনাল কর্ডে বেশ চাপ হচ্ছে, আর উপরের লেভেলে সামান্য হচ্ছে, ওটা তত সিগনিফিক্যান্ট না। তখন আমাদের সাজেশন হলো যে আপনার হার্টটা ঠিকমতো দেখে আমরা ইমিডিয়েট সার্জারি করার চিন্তা করব। কি করা হবে? ফার্স্ট লেভেলে আমরা যেটা করব, যেহেতু আপনার ভার্টেব্রা কলাপস হয়ে যাচ্ছে, ওখানে অপারেশন করে পিছন থেকে করা হবে, করে ওইটাকে ফিক্স করা হবে, রড এন্ড স্ক্রু দিয়ে ওই ভার্টেব্রাকে ফিক্স করে দেওয়া হবে। তাহলে আপনার এইটা স্টেবল হয়ে যাবে, যাতে আর কম্প্রেশন না হয়। তারপরে আমরা যেটা করব, ওই যে যেখানে আপনার ফ্র্যাকচার হয়েছে, যে টিস্যু দেখা যাচ্ছে, ওটা থেকে কিছু স্যাম্পল নিয়ে দেখব ওটাকে টিবি নাকি অন্য কিছু।
তাই করা হলো এবং অপারেশনের পরে মোটামুটি কিছুটা ইমপ্রুভ হলো। কিন্তু ঘটনা হলো যখন ওই টিস্যুটা নিয়ে পরীক্ষা করতে দেওয়া হলো তখন দেখা গেল যে ওখানে আমরা একটা ফাঙ্গাস পেলাম। ওটার নাম হলো অ্যাসপারজিলাস ফিউমেটিকাস। এটা একটু লম্বা নাম বলে ফেললাম, কারণ হলো আপনার এই অ্যাসপারজিলাস এটা খুব কমন না, কিন্তু আছে। সো ডায়াগনোসিসটা কনফার্ম যে আমরা বলি অ্যাসপারজিলোসিস, কিন্তু টিবি না। সো এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো দিস ওয়াজ নট টিবি। 5 মাস ধরে টিবি ট্রিটমেন্টটা কোনো প্রয়োজন ছিল না। অপারেশনের পরে দেখা গেলো ফিক্স করা হয়ে গেছে, কিন্তু ওনার যে জায়গায় অপারেশন করা হলো সেখানে আগেও ছিল, কিন্তু এখন আরো দুটো অ্যাবসিসের মতো হয়ে গেল ওই 2 লেভেলেই। আর সাথে সাথে লাংসে একটু প্লুরাল ইফিউশন পানি এসে গেল। তখন সেকেন্ড অপারেশন করা হলো, করে ওই বোসগুলা ড্রেইন করা হলো এবং ওই জায়গাটাকে প্লুরাল যে জায়গায় লেগে গেছে ওখানে ওটা সেপারেট করা হলো। নাও হি ইজ কোয়াইট স্টেবল। কিন্তু যেহেতু 2বার অপারেশন করা হয়েছে এবং ওনার ওই ফাঙ্গাসটা ট্রিটমেন্ট করতে অনেক সময় লাগে, ওনাকে অনেক দিন চিকিৎসা করতে হবে, তখন ফ্যামিলি ডিসিশন নিল যে না, আমরা এতদিন থাকতে পারবো না, আমরা দেশে চলে যাব। সো দেশে চলে গেলেন। এখন আমরা এখান থেকে কিছু জিনিস আলোচনা করি। যে প্রথম হলো এই অ্যাসপারজিলাস, এটা কি? আমি আগে বললাম এটা একটা ফাঙ্গাস এবং এই ফাঙ্গাসের ওই বিভিন্ন স্পিসিস আছে। দ্যাটস ওকে, যে কোনো একটা হতে পারে। এটা কিসেতে পাওয়া যায়? এটা হতে পারে মাটিতে অথবা কোনো এগ্রিকালচারাল থিং, প্লান্ট, ভেজিটেবল, তারপর হতে পারে এমনকি ধুলাবালিতেও থাকতে পারে। সো এগুলো যদি আমরা সরাসরি ইনহেল করি বা খেয়ে ফেলি তাহলে ইনফেকশন হতে পারে। যাদের এই ধরনের কন্ডিশন থাকে তাদের বেশি হতে পারে। প্রথম হলো যদি ওদের কোনো ধরনের ডায়াবেটিস, ক্যান্সার অথবা লাংসে কোনো ক্রনিক ডিজিজ অথবা কিডনি, তারপরে হলো যদি কোনো ট্রান্সপ্লান্ট করা হয় কিডনি অথবা লিভার ট্রান্সপ্লান্ট, এদের হওয়ার সম্ভাবনা বেশি। এবং কারা এই ধরনের রোগ বেশি হয়? যারা ফার্মার, যারা ওই ধরনের পরিবেশে এক্সপোজ হয়। কিন্তু বাংলাদেশ তো প্রায় বেশিরভাগ জায়গায় কিছু জিনিস আছে সব পরিষ্কার থাকে না, সো এই জন্য সবারই হওয়ার সম্ভাবনা থাকে। কি কি অসুবিধা করতে পারে? সাধারণত এই অ্যাসপারজিলাস লাংসে বেশিরভাগ সময় এফেক্ট করে। লাংসের নিউমোনিয়া হতে পারে, অ্যাজমার মতো সিমটম হতে পারে, অনেক সময় ছোট গোল্লার মতো হয়ে টিউমারের মতো হয়ে যেতে পারে, প্লুরাল ইফিউশন হতে পারে। এছাড়া হতে পারে লোকালাইজ জিনিস, মাসেল, বোন বলছে এখানে যে ভার্টিব্রাতে হলো, এটা একটা অ্যাসপারজিলাসের জায়গা। অন্য যে কোনো অর্গান হতে পারে, লিভার, কিডনি, যে কোনো জায়গা হতে পারে। তাছাড়া হতে পারে এটা ব্লাড দিয়ে স্প্রেড করে যেতে পারে। আর কিছু কিছু লোকের ক্রনিক হয়ে যায় এই লাংস এবং বিভিন্ন অর্গানে হতে পারে। আমরা তাহলে এই ডায়াগনোসিসটা কিভাবে করি? এই ডায়াগনোসিসটা করার পরে প্রথম হলো ওই যে টিস্যুটা যখন কালেক্ট করা হয়, নিডল দিয়ে সাধারণত টিস্যু তেমন আসে না। এফএনএসিটা অ্যাকচুয়ালি নট সো গুড টেকনিক। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম এই ধরনের ব্যাপারে এফএনএসি নট এ গুড টেকনিক। সবসময় চেষ্টা করা হবে ওই ডাইরেক্ট গিয়ে ওখান থেকে টিস্যু নেওয়া যায় কিনা। যদি তা না করা হয় তাহলে কোর বায়োপসি, স্পেশাল একটা নিডল আছে যেটা থেকে বড় একটা পিস নেওয়া যায় এবং এটা পরীক্ষা করা যায়। সো ওই পরীক্ষা করে আমরা যেটা দেবো, প্রথম হলো ওই ফাঙ্গাসটা আছে কিনা। ওইটার জন্য একটা স্পেশাল স্টেইন ইউজ করতে হয়, ওটার নাম হলো গোমরি স্টেইন। ওই গোমরি স্টেইন করলে তখন আমরা ওইটা দেখতে পারি। আর হলো আমরা যখন ওই টিস্যুটাকে কালচারে পাঠাই, কালচার থেকে পজিটিভ আসতে পারে। আর কিছু সেরোলজিক্যাল টেস্ট আছে, আইজিজি, আইজিই, আইজিএম, এগুলো হতে পারে। আর এটার একটা স্কিন টেস্ট আছে, ওই টিবি যেমন আমরা টিউবারকুলিন টেস্ট করি ওরকম স্কিন টেস্টও আছে, ওইটা করে দেখা যেতে পারে। তো এগুলো করলে তাহলে দেখা যাবে। তাহলে এগুলো কি সব জায়গায় করা হয়? বেশিরভাগ সময় না, কারণ ওই যে বলছি এটা তেমন কমন ডিজিজ না অথবা কমন প্র্যাকটিস না। আমাদের এখানে আমরা যদি এই ধরনের রোগী আসে, যদি আমাদের সন্দেহ হয় যে এটা টিবি অথবা কোনো কিছু আমরা শিওর না, তখন কিন্তু আমরা এইসব টেস্ট করব এবং তাই করা হয়েছে এবং ওই জন্য ডায়াগনোসিসটা হয়ে গেছে। এখন এই রোগীর কি কমপ্লিকেশন হতে পারতো অথবা প্রগনোসিস কি, ভবিষ্যৎ কি? তার প্রগনোসিস হলো আসলে ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে ভালো, কিন্তু যেহেতু ওনার ট্রিটমেন্টটা লেট হয়ে গেছে,
ওই যে প্রথম কিছু দিন গেল যে প্যানক্রিয়াসের ডিজিজ বলা হলো, তারপরে টিবি ট্রিটমেন্ট দেওয়া হলো, ওতে করে অ্যাকচুয়ালি ক্ষতি হলো, কারণ টিবি ট্রিটমেন্ট এই ফাঙ্গাসের উপরে কাজ করে না, সুতরাং ওইটা আরও ওনাকে দুর্বল করে ফেললো। সো হতে হতে লাংসে হলে কিন্তু লাংস ড্যামেজ হয়ে তাহলে লাংস ফেলির হতে পারে, আর অন্য অর্গান হলে অন্য অর্গান অসুবিধা হতে পারে। এই কেজে যেটা হলো সেটা হলো ওনার যে ভার্টেব্রা স্পাইন ওটা কম্প্রেশন হয়ে নার্ভ ড্যামেজ করে দিল, যার জন্য ওনার নার্ভটা ওই যে পায়ে দুর্বলতা হয়ে গেল, ওইখানে প্রস্রাবের অসুবিধা হয়ে গেল। সো এটা প্রগনোসিস নট সো গুড, এই জন্য খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা দরকার। আরেকটা বিষয় সেটা হলো এটা ট্রিটমেন্ট হলো অ্যান্টি ফাঙ্গাল, অনেকটা অ্যান্টিবায়োটিক বলতে পারেন, বাট এটা স্পেশাল অ্যান্টিবায়োটিক যেটা শুধু ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে, ওইটা ইউজ করা হয়। কিন্তু ওইটাও অনেক সময় ঠিক মতো কাজ করে না এবং ওইটার সাইড এফেক্ট অনেক আছে, তো যার জন্য এটা নট সো ইজি ওয়ে টু ট্রিট। আমরা এই কেস থেকে কি শিখলাম তাহলে? প্রথম কথা হলো ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করা একটু ডিফিকাল্ট আছে, যেটা এই কেসে দেখলেন অত সহজে না, কারণ এটা অন্য অনেক ডিজিজের সাথে মিলে যায়, যেমন টিবি, অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন, অনেক সময় ভাইরাল ইনফেকশন, এগুলোর সাথে মিক্স হয়ে যেতে পারে। অনেক সময় এমনকি ওই যে স্পন্ডিলোসিস যেটা হয়, ডিস প্রলাপস হয়ে যে সিমটম করে, ওই ধরনের সিমটম হতে পারে। সো ক্লিনিক্যালি নট সো ইজি, কিন্তু যদি ডাক্তার সাবধান থাকে, ডাক্তার কেয়ারফুল থাকে, তাহলে কিন্তু ডায়াগনোসিস করতে পারে। দ্বিতীয় যেটা দেখলাম সেটা হলো ল্যাব টেস্ট। ওই যে আগেও বললাম ল্যাব টেস্টগুলো একটু ক্রিটিক্যাল, এখানে প্যাথোলজিস্টের অনেক ধৈর্য থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেও উনি হয়তো ওই টিস্যু থেকে ফাঙ্গাসটা বের করতে পারবেন অথবা কালচারে ফাঙ্গাসটা গ্রো করা যাবে। সো প্যাথোলজিস্টের রোলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওইটা না হলে ডায়াগনোসিস করা সম্ভব না। আর 3 নম্বর হলো যেটা আমি বলতে চাই, যেটা হয়তো ইপিডেমোলজিক্যালতে খুব ইম্পর্টেন্ট, আমি বলবো যে ম্যালিডোসিস বাংলাদেশে আছে এবং এটা একেবারে কমন না হলেও আনকমন না। সো আমরা এটা জানা উচিত। আমি বিভিন্ন লিটারেচার এবং রিসার্চ পেপারে দেখলাম যে এটা আছে, কিন্তু তেমন ডায়াগনোসিস হয় না, কারণ সাধারণত হয়তো কিছুটা তাড়াহুড়ার ভিতরে ট্রিটমেন্ট করে। আরেকটা হলো ল্যাবের যে সাপোর্ট, হয়তো সব জায়গায় ল্যাব সাপোর্টটা নাই, এই ল্যাব সাপোর্ট না থাকলে কিন্তু মিস হতে পারে। লাস্টলি আমি যেটা সবসময় বলে থাকি যে যখনই কারো কোনো সিমটম থাকবে, কষ্ট থাকবে, কিন্তু ট্রিটমেন্ট পরে ভালো হচ্ছে না, তাহলে আমি সবসময় বলি নেভার গিভ আপ ইউর হোপ, অলওয়েজ গো ফর এ সেকেন্ড অপিনিয়ন। তাহলে হবে কি, সেকেন্ড অপিনিয়ন হয়তো আপনার ডায়াগনোসিসটা হয়ে যাবে, ডায়াগনোসিস হয়ে গেলে হয়তো একটা ভালো ট্রিটমেন্ট হবে। সুতরাং সেকেন্ড অপিনিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনারা যদি মনে করেন এই ভিডিও অন্য কারোর উপকারে আসবে, আপনার উপকারে আসবে, তাহলে প্লিজ ফিল ফ্রি টু শেয়ার, অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।